চারের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। এই হামলার প্রতিবাদ বাংলাদেশের জনগণ চোখে চোখ রেখে দিবে। দাদাগিরি মেনে নেওয়া হবে না। বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে উত্তাল সারা দেশ। সোমবার সন্ধ্যা থেকে বিভিন্ন ছাত্র সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে আসতে শুরু করে টিএসসি রাজু ভাস্কর্যে। ঢাকার পাশাপাশি বিক্ষোভ ও মশাল মিছিল করেছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর সহ বিভিন্ন জেলায়। সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তা কঠোর হাতে দমন করা হবে। এটা ভারত ভালো করছে না, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ আবার যখন ডাক দিবে তখন বাংলাদেশ এবং ভারতের যে অবস্থা এখন বিরাজ করছে, এটা বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই উত্তেজনা ছড়িয়ে যাবে। বাংলাদেশ যখন আবার সে অসহায় অবস্থায় ডাক দিবে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার প্রতিবেশীদের সহযোগিতা চাই। ভারতের নানা জায়গায় বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটেছে গতকাল। আমরা নিশ্চয়ই মন দিয়ে খেয়াল করেছি, কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপরে কি ধরনের চাপ তৈরি করতে চাইছে, কেন করতে চাইছে, আমাদের কি করা উচিত, এরকম নানা আলোচনায় আমরা যৌক্তিক কারণেই ব্যস্ত আছি। এখনো আমার কানে বাজে নির্মুগ্ধের মিঠা বলি, আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি। ভারত আসলে কি চাচ্ছে, ভারতের মূল উদ্দেশ্যটা কি? অবশেষে কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠেছে এবং কি ভারতকে কড়া জবাব দেওয়া হবে। বাংলাদেশের সকল মুসলিম তৌহিদি জনতা যদি একটা করে হাতে লাঠি নেয়, ভারতের সৈনিককে সাইজ করে দেওয়া যাবে। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কিন্তু কঠিন হস্তে দমন করেছে বা কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে উদ্দেশ্য করে এবং ভারতের মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে। আপনারা ইতিমধ্যে কিন্তু জেনে গিয়েছেন, ভারত বাংলাদেশের মধ্যে একটা শত্রুতার প্রভাব তৈরি করার চিন্তাভাবনা বা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। একের পর এক কিন্তু বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে আর বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে নিয়ে উস্কানি দিচ্ছে ভারত। যে কথায় বলতে গেলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা একটা কথা আছে না, ঠিক এরকমই কিন্তু করতে চাচ্ছে বা করার চিন্তা ভাবনা করছে, চেষ্টা করছে ভারত। প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পর থেকেই কিন্তু এরকম একটা শত্রুতার আভাস পাওয়া যাচ্ছে। এর আগে কিন্তু এরকম ছিল না। তার মানে বুঝতেই পারছেন, হাসিনার সহকারী, আওয়ামী লীগ সহকারী কিন্তু বাংলাদেশকে নস্যাৎ করার জন্য, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি। চারের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামা ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী খুনি মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা? সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে? মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি, সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। ভারতের নানা জায়গায় বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটেছে গতকাল। আমরা নিশ্চয়ই মন দিয়ে খেয়াল করেছি, কারণ এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপরে কি ধরনের চাপ তৈরি করতে চাইছে, কেন করতে চাইছে, আমাদের কি করা উচিত, এরকম নানা আলোচনায় আমরা যৌক্তিক কারণেই ব্যস্ত আছি। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল নিশ্চয়ই আগরতলা, ত্রিপুরার রাজধানীতে আমাদের সহকারী যে হাই কমিশন, তাতে ভারতের খুব উগ্রবাদী আতঙ্কবাদী বলে হিন্দু উগ্রবাদী এবং আতঙ্কবাদীদের হামলা, ভাঙচুর হয়েছে, পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমাদের সভরেন জায়গা, একটা হাই কমিশন বা দূতাবাস এরকমই জায়গা, সেই হামলা হয়েছে। সেটা নিয়ে কথা বলেছি ইনস্ট্যান্টলি। এছাড়াও আরও বেশ কয়েকটা ঘটনা হয়েছে, আমরা একত্র করে একটু কথা বলতে চাই। শুধু সেখানেই না, একটা সিনক্রোনাইজড এন্ড সিস্টেম্যাটিক, এই শব্দটা বাংলাদেশের হিন্দুদের উপরে তথাকথিত অত্যাচার নিয়ে ভারত ব্যবহার করতে চায়, কিন্তু সিস্টেম্যাটিকলি তারা গতকাল অনেক কাজ করেছে রাদার বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক ধরনের উস্কানি দেওয়ার জন্য। মুম্বাইয়ে বাংলাদেশ উপকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, এখানে তারা অতটা কাছে যেতে পারেনি, ভাঙচুর করতে পারেনি। এছাড়াও ফেনীর বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, বিজিবি প্রতিবাদ, সীমান্তের কাছে বেশ কিছু লোকজন একত্র হয় তারা উচ্চস্বরে মাইকে আমাদের গালাগাল করে, প্রধান উপদেষ্টা, সরকার,
দেশ সবাইকে। খুব বেশি মানুষ একত্র হয়েছে তা না, কিন্তু সেখানে এসেও তারা করেছে এবং আমাদের বিজিবি ওদের বিএসএফ এর কাছে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। নিশ্চয়ই এটাই হওয়ার কথা। এটা শেখ হাসিনার বাংলাদেশ না, একেবারে কৃতদাস কোনো মানসিকতা বাংলাদেশের কোনো সরকারের ভবিষ্যৎ থাকা চলবে না। বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে, শুভেন্দু অধিকারী। মানে খুব বিষয় না, তিনি বলছেন, একটু যদি দেখি। আজকে সিনেমা ট্রেলার দেখিয়ে গেলাম, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে এবং চিন্ময় কৃষ্ণ দাস মুক্তি না পেলে 5 দিন স্থলবন্দর বন্ধ থাকবে। এরপর 2025 সালে লাগাতার বন্ধ করে দেওয়া হবে। আলু পেঁয়াজ কি করে যায় তা আমরা দেখব। এখানে তিনি এমন একটা দাবি জানিয়েছেন যেটা সারপ্রাইজিংলি অনেকের কাছে রেজোনেট করেছে মমতা ব্যানার্জির কাছে। ওটাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল। আমি সেই বিষয়ে আসবো, যেটা তিনিও বলেছেন। তারপর তিনি অন্যান্য কথাবার্তা তার চলছে এবং কোনো একটা জায়গায় যেন বলছেন যে কলকাতায় যত আবর্জনা হয় সেটা দিলে বাংলাদেশ নাকি ভেসে যাবে। মানে বাংলাদেশে কলকাতায় এত আবর্জনা তৈরি হয় কেন আমরা জানি না। যাই হোক, ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ। খেয়াল করি আমরা বাংলাদেশের সাথে বিভিন্ন বর্ডারে জিনিসগুলো আটকে দেওয়ার কথাবার্তা হচ্ছিল এবং সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের শ্রীভূমির সীমান্তে সনাতনী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ী আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না। আজ সোমবার সকালে কিছু কমলা সিলেটের জকিগঞ্জ স্টেশন দিয়ে বাংলাদেশ এলেও পরে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। এখানে কিছু লোকজন একত্র হয়ে এমনকি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে। এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উক্তিটি সেটা হচ্ছে আমরা জানি, সেটা হলো মমতা ব্যানার্জি যা বলেছেন সেটা। মমতা ব্যানার্জি কি বলেছেন আমাদের সামনে এর মধ্যেই এসছে। তিনি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করতে চাইতেই পারেন, কিন্তু চেয়েছেন উনি কি বলেছেন আমি এক্স্যাক্টলি একটু পড়ি। উনি ওনাদের পার্লামেন্টের রীতিমতো বিধানসভায় কথা বলেছেন। এখানে অনেক আলোচনা চলছে, সেটা হলো উনি কেন বলেছেন, কি বলেছেন এবং এটা কতটা প্রেডিক্টেবল, এই ধরনের কথাবার্তা বলছেন। কিন্তু আগে উনি কি বলেছেন সেটা একটু শুনতে চাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বলেছেন, আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এই বিষয়ে লিখিত প্রস্তাব তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন। অনেক কথাবার্তা বলছেন। তিনি বলছেন, গত 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। তার দল রোজ মিছিল করছে, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে, বলেছে সে খাবার দেবে না। এটা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন, 2 দেশ কথা বলুক, কিছু না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরাক, আমরা খাবার জোগাতে পারবো। আরও কিছু কথাবার্তা বলেছেন। ইম্পর্টেন্ট না, যেটা জরুরি কথা সেটা হলো তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর আওয়াজ তুলেছেন। এই ব্যাপারটা নিয়ে কথা বলবো বেশি। এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার, সেটা হলো বাংলাদেশ খুব কঠোর স্টেটমেন্ট দিয়েছে নিয়ে আমাদের আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে, এবং এটাকে পূর্ব পরিকল্পিত বলছেন। ইট ওয়াজ এ ভেরি টাফ স্টেটমেন্ট। আমি এই স্টেটমেন্টটাকে যথেষ্ট সঠিক বলে মনে করি এবং এটাকে পরিকল্পিত না বলার কোনো কারণ নেই। খুবই স্ট্রংলি কন্ডেম করেছেন এবং পূর্ব পরিকল্পিত বলা হয়েছে। কারণ কলকাতার ডেপুটি হাই কমিশনে ঘটনা ঘটার পরও আবার এখানে হলো এবং যথেষ্ট প্রস্তুতি ছিল না, পুলিশ অ্যাকশনে যায়নি, সব কথাবার্তা ওখানে বলা আছে। সুতরাং বাংলাদেশের যে অসাধারণ ব্যাপারটা আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম সেই জিনিসটা আবারও দেখা গেল। এটা চমৎকার ব্যাপার। যাই হোক, আসি মমতা ব্যানার্জির কথায়। তিনি কেন বলেছেন বা ভারতের চারপাশে যা হচ্ছে এটার ভবিষ্যৎ আমরা কি দেখবো সেটা নিয়ে কথা বলি। মমতা ব্যানার্জি যখন এটা বলছেন, আমি বলছিলাম যে শুভেন্দু যিনি আছেন বিজেপির প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের, শুভেন্দুও মমতার এই কথাটাকেই আবার উল্লেখ করছেন। তিনিও চান এখানে জাতিসংঘের শান্তিরক্ষী আসুক। মানে আমরা তাহলে বরং এটা বলাই ভালো যে ভারত এত বড় দেশ, এত পাওয়ারফুল, এত বড় সুপার পাওয়ার, তো তারাই বাংলাদেশের সৈন্য পাঠাক, তাদের সৈন্য এসে আমাদের সাইজ টাইজ করে দিয়ে যাক। মানে মোদির খাতির আছে, মোদি যে ধরনের সরকার প্রধান, সেই পুতিন তো ইউক্রেনের সৈন্য পাঠিয়েছে, ভারত একটু পাঠাক, আমরা একটু দেখি। জাতিসংঘে ডাকতে হবে কেন? আর জাতিসংঘ যদি ডাকতে হয় রাদা ভারতে জাতিসংঘের সৈন্য মোতায়েন হওয়া দরকার। মণিপুরে কি অসভ্যতা, বর্বরতা হচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস, সেখানে জাতিসংঘের বাহিনী মোতায়েন হওয়া দরকার। কাশ্মীরে তো দশকের পর দশক ধরে চলছে, সেখানে বাহিনী মোতায়েন হওয়া দরকার। ইভেন উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে যা হচ্ছে আরও বহু জায়গায় অনেক বেশি হয়েছে উত্তরপ্রদেশে, সেখানে হওয়া দরকার। জাতিসংঘের বাহিনী যদি সত্যিকারে যেতে হয়, আমি দেখলাম ফেসবুকে কেউ আবার এটা নিয়ে ফান করে বলছেন, ওখানে সৈন্য যদি মোতায়েন হয়, যেহেতু আমরা জাতিসংঘে অনেক বেশি সৈন্য পাঠাই, আমরাও ওখানে একটু বেশি সৈন্য দিতে প্রস্তুত আছি। জোকস অ্যাপার্ট, ভারতের রাজনীতির অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটটা বিজেপি ওই জায়গায় নিয়ে গেছে এবং তাদের মিডিয়াকে দিয়ে তারা এমন প্রোপাগ্যান্ডা তৈরি করেছে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশকে নিয়ে মারাত্মক মিথ্যে পারসেপশন তৈরি হয়েছে। এখানে হিন্দুরা টিকে থাকতে পারছে না, তাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের সম্পদের উপর হামলা হচ্ছে, মেয়েরা রেপড হচ্ছেন, নানা রকম ন্যারেটিভ ছড়িয়ে পড়েছে। ফলে যেটা ঘটে, এটাই অনিবার্য ছিল হয়তো। গতকাল সকালে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি কথাটা খুব স্পষ্টভাবে বলেছি, এই ধরনের হিন্দুত্ববাদী আইডেন্টিটি পলিটিক্সকে যখন বিজেপি মারাত্মকভাবে ব্যবহার করতে শুরু করবে, অন্যান্য দলগুলোর জন্য তখন একটা প্রশ্ন তৈরি হবে, সামনে একটা অপশন নিতে হবে তাকে, যে আমি কি এর গায়ে মানে জোয়ারে গা ভাসাবো নাকি আমি অন্য কিছু করবো। দুঃখজনকভাবে মমতা ব্যানার্জি ওই জোয়ারে গা ভাসালেন। উনি যেহেতু পশ্চিমবঙ্গের শুভেন্দু মারাত্মক অ্যান্টি বাংলাদেশ রাজনীতি করছেন, উনি হয়তো হাওয়া বুঝতে পারছেন। মমতার কথা বলছি যে অবস্থান না নিলে তার রাজনীতি খুব টিকে থাকবে না, কিন্তু অত্যন্ত বিভৎস ভয়ঙ্কর একটা কথা বলেছেন। অভ্যন্তরীণ রাজনীতির জন্য হলেও এরকম কথা কেউ বলতে পারে না। রাইটলি আমাদের সবাই সব দিক থেকে কন্ডেম করেছে এবং এসব ফালতু কথা যত বেশি বলা হবে, অনেকেই বলছেন, আমিও সঠিক মনে করি, এটা আমাদের মধ্যকার ঐক্য, আমাদের কিছু ঐক্যের মধ্যে চিড় দেখা যাচ্ছিল, ওই চিড়টা ওয়াইডেন্ট হচ্ছিল, সেই জায়গায় এসে এটা আবার নতুন করে ভালো পর্যায়ে যাবে, আমাদের ইন্টিগ্রিটি, আমাদের সলিডারিটি এগুলো আরও বাড়বে, এটা অনেকেই বলছেন। কিন্তু একটা জিনিস সতর্কতা দরকার, ভারত তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে,
উপায় নেই ভারতের, বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের। বিজেপি সরকার গত নির্বাচনে হিন্দুত্ববাদকে সিরিয়াসলি সামনে এনে রীতিমতো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করে সে আধা খেঁচড়াভাবে উদ্বোধন করে, আমাদের মনে আছে নিশ্চয়ই, তাদের সবচেয়ে বড় প্রিস্টরা আসেননি, কারণ এই অসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। তারপর তারা করেছে নির্বাচনকে সামনে রেখে, এবং এক অর্থে ভরাডুবি হয়েছে নির্বাচনে, যদিও তারা ক্ষমতায় আছে। কিন্তু ভবিষ্যতেও তার রাজনীতি এটাই করতে হবে, কারণ এই রাজনীতি কাজ করছে না বলে বিজেপির পক্ষে আর ওয়েলফেয়ার বেসড রাজনীতি করা সম্ভব না। কারণ বিজেপি 10 বছর ক্ষমতায় আছে, আরও সেটা আগাচ্ছে। সে ওয়েলফেয়ারের কথা বলতে গেলে জনগণ প্রশ্ন করবে, বিরোধীরা বলবে তুমি তো 10 বছর ক্ষমতা আছে, তুমি কি করেছো? ফলে বিজেপিকে তার এই হিন্দুত্ববাদী রাজনীতিকে আরো সুর চড়াতে হবে। তার অভ্যন্তরীণ রাজনীতি, লোকসভা নির্বাচন দূরে আছে, কিন্তু বহু জায়গায় বিধানসভা নির্বাচন হচ্ছে। পশ্চিমবঙ্গে সেটা 26 সালে মার্চ এপ্রিলে হবে, খুব বেশি দূরে না। এরকম বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলতে থাকবে। ফলে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে বিজেপি সামনে আসতে চেয়েছে। একটা কথা আমাদের মনে রাখা দরকার, এই টর্চার যত হবে, হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা বিপদগ্রস্ত আছে, সেটা হলেই তার রক্ষাকর্তা হওয়ার প্রশ্ন আসে। সুতরাং মানুষের হিন্দুরা অত্যাচারিত বিপদগ্রস্ত হোক না হোক, তারা ডিসইনফরমেশন দিয়ে সেটা করবে এবং কিছু ঘটনা ঘটিয়ে সেটা এস্টাবলিশ করার চেষ্টা করবে। সুতরাং সামনে এই বয়ানটা আসবে, এভাবে চাপ তৈরি করার মাধ্যমে তার ডোমেস্টিক পলিটিক্স তো ভালো হবেই। সে ডক্টর ইউনূস সরকারের উপর চাপ তৈরি করে যদি তার পতন ঘটিয়ে দিতে পারে, তাহলে তার পরাজিত হয়েছেন যার হাতে, সেই সরকারের পতন তাকে শান্তি দেবে। শেখ হাসিনা ফিরে আসছে না, অন্য কেউ, অন্য কিছু হলো, সেটাও তাকে প্রাথমিক একটা তৃপ্তি দেবে, তার একটা সাফল্য হিসাবে দেখা দেবে। আর সেটাও যদি না হয়, চাপের ফলে ডক্টর ইউনূস কাবু হয়ে যাবেন। এটা করে তারা বাংলাদেশের কাছ থেকে আরও কিছু লেভারেজ নিতে চাইবেন। আমরা খেয়াল করছি সরকার দুদিন আগে সম্ভবত দেখেছি যে তাদের ফাইবার অপটিক কেবলের ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে কেবলটা নিয়ে যেতে চেয়েছিল, বাংলাদেশ ডিনাই করেছে। সুতরাং চাপ দিয়ে যদি দুর্বল করে ফেলা যায়, তাহলে ডক্টর ইউনূস কমপ্লাই করবেন, অনেক কিছুতে রাজি হবেন, এটা ভাবছেন হয়তো তারা। সর্বোপরি তাদের ইগো, মানে একেবারে ব্যক্তির মতো, তুচ্ছ একজন মানুষের মতো ইগো দ্বারা ড্রিভেন হচ্ছে ভারতকে আমরা বহুদিন থেকে দেখছি। তার পতন, শেখ হাসিনার পতনের সাথে তারও পতন হয়েছে, তার ফরেন পলিসির পতন হয়েছে, সে ইগোকে স্যাটিসফাই করার জন্য। সো এই সবগুলো কারণ যদি আমরা একত্র করি, তাতে আমরা বুঝি এই ঘটনাগুলোর ইন্টেন্সিটির সামনে বাড়বে। তবে তার ঘটনাগুলো কিন্তু তার জন্য খুব সোজা না। এই যে ভারতের অভ্যন্তরে আমাদের একটা সহকারী হাই কমিশনে হামলা হয়েছে, যেটা একটা সার্বভৌমত্বে আঘাত করার মতো, এটা ভারত যে কতটা উগ্রবাদী দেশ, কতটা মৌলবাদী দেশ, কতটা আতঙ্কবাদী ওরা বলে, সেই আতঙ্কবাদী তারা এইটা বলার মতো অস্ত্র আমাদের সামনে চলে এসছে। এটা ভারত ভালো করছে না, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ আবার যখন ডাক দিবে, তখন বাংলাদেশ এবং ভারতের যে অবস্থা এখন বিরাজ করছে, এটা বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উত্তেজনা, এই উত্তেজনা ছড়িয়ে যাবে। বাংলাদেশ যখন আবার সে অসহায় অবস্থায় ডাক দিবে, আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার প্রতিবেশীদের সহযোগিতা চাই, তখন অবশ্যই বাংলাদেশের সাথে আবার চীন এসে যোগ দিবে, বাংলাদেশের সাথে সেই পাকিস্তান এসে যোগ দিবে, যেটা আমরা কখনোই কাঙ্ক্ষিত নয়। তাহলে এই পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠবে। একটু আগে তো আমাকে আমাদের দীপক দাদা উনি বললেন যে শুভেন্দু অধিকারীর সভায় বাংলাদেশের পতাকাকে কিভাবে পদদলিত করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। বিচ্ছিন্ন মানে এইসব হালকা পাতলা ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমি সবচেয়ে অবাক হচ্ছি যে বাংলাদেশের যে প্রশ্নটা আমি মাঝপথেও জানতে চেয়েছি আপনাকে, মাঝে আরেকজন যিনি নেতা ছিলেন তার কাছে, যে আপনি আমাকে বাংলাদেশের কোন একটা পর্যায়ে গেলে, ধরেন একটা বিক্ষোভ রাস্তায় হচ্ছে, সেখানে ধরেন একটা মানে মানুষ তার একটা সেন্টিমেন্ট থেকে কি একটা পতাকা ছুড়লো দিল, একটা জিনিস হতে পারে। আমি বুঝতে চাচ্ছি যে একটা অফিসিয়াল একটা স্থাপনায় হামলা করার মতো 5ই আগস্টের পরে কি এমন ঘটনা, এটা হলো সবচেয়ে বড় দিক আছে। ত্রিপুরাতে কি ঘটনা ঘটছে? 2 নাম্বার, কি এমন ঘটনা 5ই আগস্টের পরে ঘটেছে যে আজকে আমাদের প্রিয় মমতা ব্যানার্জি তিনি আজকে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য মোদী সাহেবের মানে সুপারিশ কামনা করছে? কি এমন ঘটনা ঘটেছে? এটাও তার একটা রাজনীতি খেলা, বুঝতে পারছি। হ্যাঁ, তার রাজনীতিতে আমার সামনে তাদের নির্বাচন, বিধানসভা নির্বাচন আছে, তো চালাই দিলে হবে। এটা উত্তর দিবে, এটা চমৎকার উত্তর দিতে হবে। আমার কনসার্নের জায়গাটা মানে এমন কি ঘটনা ঘটলো যে বাংলাদেশ সীমান্তে এসে যে আপনি আমাকে লোকজন নিয়ে সেখানে সভা সমাবেশ করে জোর জবরদস্তি করে বাংলাদেশে আক্রমণ করার জন্য ঢুকতে যাচ্ছেন, উদ্যত হচ্ছেন, কয়েকশো গজ ভেতরে ঢুকে যাচ্ছেন। কি এমন ঘটনা, সে ঘটনাটা জানতে চাই। যেই ঘটনা বিশ্বজিৎ হত্যার পরে হলো না আওয়ামী লীগের আমলে, বিগত 16 বছরে অন্তত আওয়ামী লীগের বহুলাংশে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বাংলাদেশে সাংখ্যানুপাতিক হারে বহুলাংশে কমে গেছে বিগত বছরগুলোর তুলনায়। আওয়ামী লীগ শাসন আমলে তখন তাদেরকে এতটা উৎকণ্ঠিত দেখা গেল না। ক্ষমতাচ্যুত হওয়ার আগে শিলা রানী দাস বলে এক কিশোরীকে হত্যা করা হলো বর্ডারে, তখন কোনো মানে হাই কমিশন জ্বালানো হলো না, পোড়ানো হলো না, আক্রমণ করা হলো না। এখন কি এমন ঘটনা ঘটলো? এত জ্বালাটা কেন একজন পতিত স্বৈরাচারকে নিয়ে, একজন হাসিনাকে নিয়ে ভারতের এত গাত্রদাহ? এখানে চিন্ময় দাস কোনো ফ্যাক্টর না। আজকে যদি চিন্ময় দাস যদি ফ্যাক্টর হতেন, তাহলে বিশ্বজিৎ ফ্যাক্টর হতেন। বিশ্বজিতের ব্যাপারে তো ভারতের এত কড়া মনোভাব দেখি নাই, কারণ তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়। তাহলে আজকে চিন্ময় দাসকে তো আল্লাহ মাফ করে হত্যা করা হয়নি, গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সেখানে আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে মুসলমানরা সম্পৃক্ত, কিন্তু আবার আমরা লজ্জা পাচ্ছি ছাত্রলীগ যুবলীগের নাম এসেছে। তাহলে আমার কথা হলো, মুসলমান আবার ছাত্রলীগ যুবলীগ হলে একরকম, আবার হিন্দু আওয়ামী লীগ নেতা হলে আরেক রকম। এখন হিন্দু যদি আওয়ামী লীগ করে,
যখন আওয়ামী লীগ নেতা হিসাবে তাকে কোনো কিছু প্রশ্ন করা হয় তখন সংখ্যালঘুগুলোকে প্রশ্নবাণে জর্জরিত করা হয়, তাদেরকে আক্রান্ত করা হয়। আবার যখন তারা হিন্দু হয়ে যখন মুসলমানের উপর, আওয়ামী লীগ নেতা হয়ে মুসলমানের উপর আক্রমণ করে তখন আর এটা কোনো প্রশ্ন হয়ে দেখা দেয় না। এই যে দ্বিচারিতা, তাহলে এখান থেকে আমাদের কাছে প্রমাণিত হয় যে এখানে ভারতের মূল জ্বালা আওয়ামী লীগকে নিয়ে। ভারতের এত কি কাম, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, মালদ্বীপ, ভুটান, সার্কভুক্ত অনেক দেশ আছে, তাহলে তাদের এমন কি গরজ পড়ে গেল যে হাসিনাকেই তারা মানে একদম বিশেষ ব্যবস্থাপনা আশ্রয় দিতে হবে? আওয়ামী লীগের বাগা বাগা নেতারা তাদের পার্কে ঘুরে বেড়াবে, বড় বড় অ্যাপার্টমেন্ট কিনে থাকবে। তারা কেন আমাদের পেছনে একটা আওয়ামী লীগের জন্য, একটা দলের জন্য, একটা ব্যক্তির জন্য পুরো বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা অবনতি ঘটাচ্ছে? কিন্তু তারা তো বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, সেখানে তারা উদ্বিগ্ন। আপনি কেন মনে করছেন আওয়ামী লীগ? সাগর ভাই বলি, বাংলাদেশে হিন্দু যারা আছে তারা বলে না যে আমরা আরক্ষিত, তারা আছে জামাই আদরে। এখন কথা, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। এখন বাংলাদেশে যারা আছেন তারা সুনির্দিষ্টভাবে বলতে পারেন না আর আমি আক্রান্ত হচ্ছি। ইভেন আমি আপনাকে শুধু আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি, আমি ছোট মানুষ, আমি ছোট এদের উদ্যোক্তা, আমার একটা মার্কেট আছে, সেখানে যারা হিন্দু ধর্মাবলম্বী ভাড়াটি আছেন তারা আমার বাবার আমল থেকে আছেন। আমি নামও বলে দিই, একজনের নাম আমার এখনো মনে আছে, নারায়ণ মজুমদার। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন উনি আমার বাবার ওই মার্কেটে উনি গেছেন, স্টিল নাও এখন পর্যন্ত আমি টকশো করছি, উনি অত্যন্ত জামাই আদরে উনি আমাদের মার্কেটে এবং আরো অন্যরাও আমাদের মার্কেটে ওনার দোকান বাদ করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বাংলাদেশে একটা ব্যক্তিগত আমি একটা উদাহরণ দিয়ে বললাম, হিন্দুরা অত্যন্ত আমাদের মুসলমানদের থেকেও তারা অনেক শান্ত সুস্থ পরিবেশে আছে। তাহলে ভারতে তো নির্ঘুম রাত কাটানোর কারণটা কি? কারণটা হিন্দুরা নয়, কারণটা হলো হিন্দুদের মাথায় লবণ রেখে হাসিনাকে বাঁচানোর পায় তারা, আমার দেশে অশান্তি তৈরি করা। যেটা দীপক দাস যথার্থই বলেছেন, আমার একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসলেও সে সরকারকে সেট আপ করতে পারে নাই, তার তো কোনো রাজনৈতিক দল নাই, তার তো কোনো মিশন নাই। সে একটা ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশের হাল ধরেছে প্রফেসর ইউনূস, তার তো কোনো রাজনৈতিক মতাদর্শ নাই, তার দল নাই। তাহলে তার সরকারকে কেন টার্গেট করা হচ্ছে? নিশ্চয়ই তাকে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য, আমার দেশকে অশান্ত করে আওয়ামী লীগের সুবিধা দেওয়ার জন্য, আওয়ামী লীগের যারা গণহত্যা করেছে তাদের বিচারকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এটা বুঝতে তো রকেট সায়েন্স করতে হবে না আমাদেরকে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন সকল বিশ্লেষকের বক্তব্য। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন গরম গরম আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। তো আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।